প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এর আজকের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রামের পাহাড় কাটা নিয়ে। আপনারা জানেন, পাহাড়, নদী আর সাগরের অপূর্ব মেলবন্ধন হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। ভূমিদস্যুদের কবলে পড়ে চট্টগ্রাম হারিয়েছে তার নৈসর্গিক সৌন্দর্য। আজকে পাহাড়গুলো অনেকগুলো বিলীন হয়ে গেছে। চট্টগ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষায় এখন যদি উদ্যোগ নেওয়া প্রয়োজন, তাই না? আমরা যদি একটি পরিসংখ্যানের দিকে তাকাই, যে গত কয়েক বছরে 4 দশকে চট্টগ্রামে প্রায় 120টির বেশি পাহাড় সেখানে ধ্বংস করা হয়েছে। পরিসংখ্যান বলছে 1976 সালে চট্টগ্রামের পাহাড়ের আয়তন ছিল 32.37 কিলোমিটার। 2008 সালে এটি এসে দাঁড়িয়েছে 18.34 কিলোমিটারে। 2011 থেকে 2023 পর্যন্ত চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান করেছে পরিবেশ অধিদপ্তর। তারা বলছে 560টি তারা অভিযান করে প্রায় 85 কোটি টাকা সেখান থেকে তারা জরিমানা করেছে। চট্টগ্রামের যেসব এলাকায় যে পাহাড় কাটা হচ্ছে সেগুলোর মধ্যে আছে আকবর থানা এলাকা, পাহাড়তলী, বাইজিদ বুস্তামি, জঙ্গল সলিমপুর, সীতাকুণ্ড, খুলশী এবং মহানগরীর বাইরে যেসব এলাকায় পাহাড় রয়েছে সেগুলো অবাধে কাটা হচ্ছে। পাহাড় কাটার ফলে চট্টগ্রামের যে নৈসর্গিক সৌন্দর্য ছিল সেটি আজ হারাতে বসেছে। গড়ে উঠছে অসংখ্য দালানকোঠা ভবন। কারা এটা করছে? আমরা যদি একটু হিসেব করে দেখি, এই ভূমিদস্যু তালিকায় প্রভাবশালী মহল যেমন আছে, তেমনি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে। আছে সিটি কর্পোরেশন, সিডিএ, এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানও সে পাহাড় কাটছে অবাধে। কিন্তু পাহাড় কাটলেও সেসব পাহাড় কাটার বিষয়ে কার্যত কোনো ভূমিকা পালন করা হচ্ছে না। সেখানে অসংখ্য সংগঠন গড়ে তোলা হচ্ছে, বিশেষ করে জঙ্গল সলিমপুরে এলাকায়। সেখানে ছিন্নমূলের নামে ছিন্নমূল সমিতি হিসেবে গড়ে তোলে সেখানে প্রায় 3000-এর বেশি প্লট তৈরি করা হচ্ছে। এছাড়া চট্টগ্রাম মহানগরী এলাকায়ও অনেকগুলো বিভিন্ন সমিতি বা সভা নামে তারা এই পাহাড়গুলো কাটছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই যে পাহাড় কাটছে সেখানে যারা তদারকির দায়িত্বে আছেন তারা কি করছেন? তারা অনেকটাই নির্বিকার। চট্টগ্রাম মহানগরী এলাকায় ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে ইমারত বিধিমালা যে আছে সেটি অনুসরণ করার বিধান আছে। ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী চট্টগ্রামে ভবন নির্মাণের নকশা অনুমোদনের দায়িত্ব হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সেসব ভবনের অনুমোদন দিচ্ছে, ছাড়পত্র দিচ্ছে পরিবেশ অধিদপ্তর, নিচ্ছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থা থেকে ছাড়পত্র। ফলে এইসব ভবন পাহাড় কেটে অবাধে গড়ে তুলছে। সেখানকে ঘিরে ভূমিদস্যুদের একটা বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সেখানে তারা বহুতল ভবনের ফ্ল্যাট বিক্রি করে রাতারাতি তারা বড়লোক হচ্ছেন, অনেকে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন। চট্টগ্রাম তো বিশ্বের একটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, খুব একটা মনোরম দৃশ্য। চট্টগ্রামের পাহাড়, টিলা এবং নদী, সাগর, এত সমন্বয় সুন্দর দেশ পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি না। তো এই চট্টগ্রামের পাহাড়গুলো দেখতে মানুষ এখানে আসে, কিন্তু দেখা যাচ্ছে একের পর এক পাহাড়গুলো ধ্বংস করে ফেলা হচ্ছে। এই পাহাড়টা যেটা দেখছেন, এটা আমার খেয়াল আছে, এখানে আমরা স্কুলে থাকতে ছোটোবেলায় এখানে পিকনিক খেয়েছি। একটা সুন্দর পাহাড় ছিল, বন জঙ্গল ছিল, পাশেও বিল্ডিং বানিয়ে ফেলা হয়েছে একের পর এক। এইভাবে করে অনুমোদন নিয়ে, অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে এবং ভুল তথ্য দিয়ে এইভাবে করে পাহাড়গুলো সব সাবার করে ফেলা হচ্ছে। এই পাহাড়টাও দেখেন, এটাকে ভিটি ভূমি দেখিয়ে দৃশ্যত একটা পাহাড়, এটাকে চোখে দেখা যাচ্ছে পাহাড়, এখানে অনুমোদনের নিচে লেখা আছে পাহাড় টিলার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য না। কিন্তু দেখা গেছে এখানে তারা এগুলো পুরো প্রশাসনকে ম্যানেজ করে এই কাজগুলো করেছে। বর্তমানে হ্যাঁ, এটা এখানে পরিবেশের দায়িত্ব আছে, এখানে ফায়ার ব্রিগেডের দায়িত্ব আছে, এখানে সিডিএর দায়িত্ব আছে, এখানে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে এবং এখানে আইনশৃঙ্খলার দায়িত্ব আছে। আমাদের বেলার যে রিজওয়ানা ম্যাম, যিনি এখন পরিবেশ উপদেষ্টা, উনি এটার জন্য একেবারে এই পাহাড় কাটার দৃশ্য দেখে উনি চোখের পানি ফেলেছেন। আমরা আশা করব এই অভিযান শুরু হয়েছে, অভিযান থামবে না, যেহেতু এটা একটা বৈষম্য মুক্ত সরকার এখানে এখন ক্ষমতায় আছে। এই সরকার একেবারে জিরো টলারেন্স। এখন অতীতে যা হয়েছে, এখন সামনের থেকে আর পাহাড় কাটতে দেওয়া হবে না, পাহাড়ে একটা মাটিও সরতে দেওয়া হবে না। এবং সিডিএর প্ল্যানের
যারা এখানে ফ্ল্যাট বাড়ি কিনেন তাদের প্রতি অনুরোধ, চট্টগ্রামে যারা ফ্ল্যাট বাড়ি কিনেন পাহাড় কাটা যে এই ফ্ল্যাট বাড়িগুলো আপনারা আল্লাহর ওয়াস্তে কিনবেন না, এবং আপনারা এখনও সময় থাকতে টাকা ফেরত নিয়ে নেন, সরে যান। এবং ফ্ল্যাট কেনার আগে আপনারা অবশ্যই সিডিএ থেকে জিজ্ঞেস করবেন আপনাদের এই অনুমোদন ঠিক আছে কিনা। সবচেয়ে বেশি পাহাড় কাটা হচ্ছে চট্টগ্রাম মহানগরী এলাকায় পাঁচলাইশ এলাকায়। পরিসংখ্যান বলছে এই গত কয়েক দশকে সেখানে প্রায় ৭৪% পাহাড় ধ্বংস করা হয়েছে। এই ৭৪% পাহাড় ধ্বংসের ফলে সেখানে এখন আর পাহাড় বিলীন হয়ে গেছে এবং কোনো পাহাড়ের অস্তিত্ব আর এখন আর পাওয়া যাচ্ছে না। পরিবেশ অধিদপ্তর শুধু জরিমানা করেই সেখানে ক্ষান্ত হচ্ছেন, তারাও সেটি কার্যকর ভূমিকা পালন করছে না। ২০০৮ সালের পর থেকে এই দীর্ঘ সময় ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই ভূমিদস্যুরা একের পর এক পাহাড় কেটে চলেছেন। আমি গত সেপ্টেম্বর ৩ তারিখ জয়েন করেছি। জয়েন করার পর থেকে একটা কনসার্ন ছিল যে চট্টগ্রামের পাহাড় এবং পরিবেশ প্রকৃতিকে যাতে আমরা যতটুকু সম্ভব সংরক্ষণ করতে পারি এই পরিবেশ প্রকৃতিকে। কারণ চট্টগ্রামের যেটা ঐশ্বর্য বলা যায় এই পরিবেশ এবং প্রকৃতি, কারণ শুধু বাংলাদেশ নয়, এই পুরো উপমহাদেশ বলতে পারেন যে এরকম একটা অনন্য শহর খুব কম আছে যেখানে সাগর পাহাড় সমস্ত কিছু আছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি যে অনুমোদনগুলো দেওয়া হচ্ছে অনেক জায়গায় কিন্তু আপনি কাগজে কলমে দেখলেও তো অনুমোদনের প্রক্রিয়াটা ঠিক আছে, যেটা আমি স্টাডি করেছি। কিন্তু আমাদের বাংলাদেশের এই অনুমোদন প্রক্রিয়া তো হয়তো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে করা আছে, যেখানে পাহাড়ের 10 মিটার পরে অনুমোদন দিচ্ছে। কিন্তু আমাদের যারা মাফিয়া চক্র তারা তো আপনার সেই অনুমোদন কাগজটাকে ব্যবহার করে তারা দেখা যায় পরে পিছনে পুরো পাহাড়টাই কেটে ফেলছে। কাজেই এই অনুমোদন প্রক্রিয়াটাই আমাদের পরিবর্তনে আনতে হবে, যাতে আমরা এমন কোনো জায়গায় অনুমোদন দিব না যেখানে এরকম কাজ করার সুযোগ থাকে। কারণ এবং আমাদের মনে হয় আমাদের আইনি ব্যবস্থার মধ্যেও সংস্কার আনতে হবে, যেমন আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। সেটা হচ্ছে এখানে যেমন একটা আপনার ইনজাংশন থাকাতে আমি 7 মাস ধরে চেষ্টা করেছি, 7 মাস ধরে কিন্তু এই ইনজাংশন থাকার কারণে আমরা এখানে আসতে পারি নাই। কিন্তু এই 7 মাসে কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে গেছে এখানে। কাজে আমাদের আইনি ব্যবস্থারও একটা সংস্কার আনতে হবে, যেন এই সমস্ত প্রতিষ্ঠানের কাজটা যেন কোনো একটা সময়ের জন্য বন্ধ করে না হয়, যাতে এই সমস্ত মাফিয়া চক্রগুলো সুযোগ পেয়ে যায়। কারণ এখন আমরা গতকালই এটা ভ্যাকেট হয়েছে এবং আজকেই কিন্তু আমরা এটা সাথে সাথে চলে এসেছি, যেহেতু আমরা সবসময় ইয়ে ছিলাম। এবং এই উদ্যোগের পিছনে আমাদের জিআইএফ সাহেব ছিল, আপনারা সাংবাদিকদের যথেষ্ট ভূমিকা আছে। এবং আমাদের কাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা, পুলিশ বিভাগ, প্রশাসন, পরিবেশ সকলে আমরা সমন্বিতভাবে কাজ করছি। তবে আমার মনে হয় দেশে যে পরিবর্তনটা হয়েছে, যে আমরা একটা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে চাচ্ছি, এই সমন্বয়ের মাধ্যমে আমরা দেশে একটা নতুন পরিবেশ আন্দোলন এবং আমাদের শহর আমাদের সংস্কৃতিকে রক্ষা করার দিকে আমরা সমন্বিতভাবে এগিয়ে যেতে পারবো আশা করি। প্রশ্ন হচ্ছে এই যে ভবনটি তৈরি করা হচ্ছে সেটির নকশা অনুমোদন কে করেছে? আমরা যেটা জানতে পেরেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সেখানে 2023 সালে এই নকশাটি অনুমোদন করে। 14 তলা ভবনের অনুমোদন দিয়েছে সিডিএ। তাহলে পাহাড় কেটে যে 14 তলা ভবনের অনুমোদন সিডিএ কীভাবে দিলেন? সিডিএর অথরাইজেশন বিভাগ কি এই দায় এড়াতে পারেন? সিডিএর যে অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আছেন যারা পরিদর্শন করবেন তারাও কি দায় এড়াতে পারবেন? পরিবেশ অধিদপ্তর সেখানে তারা ছাড়পত্র দিয়েছেন, তারাও সেটি দেখে না দেখার ভান করছেন। পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই পাহাড় কাটার ব্যাপারে একদম নীরব ভূমিকা পালন করছেন। এভাবে চলতে থাকলে একসময় চট্টগ্রামে পাহাড় শূন্য হয়ে পড়বে, পাহাড়ের আর কোনো অস্তিত্ব এখানে মিলবে না। আচ্ছা, আমি একটা বিষয় আজকে সকালেও আলাপ করছিলাম। দীর্ঘদিন থেকে সিডিএতে একটা জিনিস বন্ধ, যে কোনো প্ল্যান অনুমোদনের মধ্যে চেয়ারম্যানের কোনো কমেন্ট লাগে না বা চেয়ারম্যানের কোনো অ্যাপ্রুভাল প্রয়োজন হয় না, যে কমিটি করে যে কমিটি করে। তো আমরা ওই সিস্টেম একসময় ছিল, এটা রিভাইভ করছি, যে কোনো প্ল্যান পাস হয়ে যাবে, এলইসি পাস হয়ে যাবে, এখন চেয়ারম্যানকে না জানিয়ে চেয়ারম্যানের অ্যাপ্রুভাল ছাড়া এটা ডেলিভারি হবে না। তো যখনই কোনো কিছু আমার নলেজে আসবে, অ্যাপ্রুভাল আসবে, আমি এটাকে এনফোর্স করতে পারবো। এবং আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সাইটগুলোতে ভিজিট করা শুরু করব। আর প্রাথমিক পর্যায়ে আমরা সমস্ত, যাতে আমাদের রিসোর্স কনস্ট্যান্ট আছে, পুলিশেরও পাওয়ার সমস্যা আছে এবং অনেকগুলো বিষয় আছে যেগুলো 20-30 বছর আগে ভবন হয়ে গেছে, সেগুলো আমরা অ্যাড্রেস করতে এখন আপাতত পারবো না, কোনো কমপ্লেন ছাড়া। আপাতত আমরা নির্মাণাধীন যে ভবনগুলো আছে প্রত্যেকটা ভবনে ইনশাল্লাহ আমরা অ্যাড্রেস করব এবং সেটাকে আমরা আইনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব।